গত ২৯শে মে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের জার্নি দিয়ে আমরা আমাদের এবারের বেড়ানো শুরু করেছিলাম। রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের দারুণ খাওয়া দাওয়া এবং রাজকীয় ব্যবস্থাপনার এই ভিডিওটির লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরদিন অর্থাৎ ৩০শে মে সকাল ঠিক 10:50 নিউ দিল্লি স্টেশনে পৌঁছিয়ে আমরা স্টেশনের কাছেই পাহাড়গঞ্জ অঞ্চলে একটি হোটেল নিয়েছিলাম। আর এই হোটেলের বিবরণ দিয়েই শুরু করব আমাদের আজকের ভিডিও। দিল্লিতে আমরা এসে এর আগের বারও যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা এসেছি। এটা হচ্ছে পাহাড়গঞ্জের চুনামুন্ডির কাছে। এই হোটেলটির নাম হচ্ছে শান্তি ভিলা। এই হোটেলটি আমাদের দিল্লিতে বেশ পছন্দের একটি হোটেল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরগুলিও বেশ বড় এবং এখানে আমরা মোটামুটি বেশ কমফোর্টেবল, মানে ২-৩ বার করে এসেছি। তার ফলে এখানকার স্টাফেদের সাথেও বেশ পরিচয় হয়ে গেছে। আমার কাছ থেকে নিচ্ছেন হচ্ছে ১৫০০ টাকা। এই হচ্ছে রুম, এইদিকে ডবল বেড, এইখানে সোফা, এইখানে সেন্টার টেবিল, এইদিকে ওয়ার্কিং ডেস্ক আর তার সাথে মিরর, এখানে চেয়ার রাখা রয়েছে, এইদিকে একটি সাইড ডেস্ক রয়েছে, এইখানে ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, আর এইদিকে টিভি, এইদিকেও একটা লাগেজ র্যাক রয়েছে, এদিকে একটা সাইড টেবিল রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমে এইখানে বেসিন, এইদিকে মিরর দেখতেই পাচ্ছেন, এইদিকে শাওয়ার এনক্লেভ। আজকে আমাদের একটা বিরাট আনন্দের দিন। আজকে আপনাদের এই চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পূরণ করলো এবং আমরা ভীষণভাবে চাইছিলাম যে রাই এখানে থাকাকালীন যাতে এই বিষয়টা হয়, কেননা প্রধানত ওর উদ্যোগেই তো এই চ্যানেলটা তৈরি। তো সেই চ্যানেল আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আরও এগিয়ে যাক এই কামনা করি। আর এখন আমরা এসে দাঁড়িয়েছি আবার নিউ দিল্লি স্টেশনের সামনে। হোটেল থেকে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন নিউ দিল্লি স্টেশনে এসেছি। এখান থেকে 8:40 আমাদের রাজধানী এক্সপ্রেস রয়েছে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। তো সেই রাজধানী এক্সপ্রেসে করে আমরা জম্মু তাওয়াইতে গিয়ে পৌঁছাবো আগামীকাল ভোর 5টায়। তারপরে সেখান থেকে আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। তাহলে আমাদের যাত্রা, আমরা দ্বিতীয় পর্যায়ের যাত্রা আমরা শুরু করতে চলেছি। জম্মু তাওয়াই রাজধানী 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে দেখি যে ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। 8:40 ছাড়ার কথা। জম্মু তাওয়াই রাজধানীতে আমরা টিকিট কেটেছি তৎকালে B6 অর্থাৎ 3 টিয়ারে আমরা টিকিট কাটতে পেরেছি। আমাদের বার্থ নাম্বার হচ্ছে 66, 67 এবং 71 ছিল। তো আমরা একটু অদল বদল করে একেবারে একদিকের যে 3টে বার্থ, এই 3টেই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এই যে আমরা এই 3টে বার্থ অ্যাডজাস্ট করে নিয়েছি, 65, 66 এবং 67। এই ট্রেন ছেড়ে দিল, 8:40 ট্রেন ছাড়লো। যাই হোক, এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া দেবে কিছুক্ষণ পরেই। তো আমরা ডিনার করে আমরা শুয়ে পড়ব। পাঠানকোটে নেমে তারপরে আপনাদের বাকি যাত্রাপথের বিবরণ দেব। আজকে 31শে মে 2024 শুক্রবার। আমরা এখন রয়েছি পাঠানকোটে। গতকাল দিল্লি থেকে যে জম্মু তাওয়াই রাজধানীতে আমরা জম্মুতে নামার কথা ছিল, আমরা জম্মুতে না নেমেছি পাঠানকোটে। রাত্রি তখন 3:10। সেই সময় নেমে পাঠানকোট স্টেশনের সামনেই একটি হোটেল নিয়েছি, কেননা আমরা যে ট্র্যাভেলসের সাথে যাচ্ছি সেই ট্র্যাভেলসের বাকি সদস্যরা সবাই পাঠানকোট থেকেই আর কি রওনা হবেন। এই যে ট্র্যাভেলার গাড়ি, এই ট্র্যাভেলার গাড়িতে করে আমরা আজকে পাঠানকোট থেকে রওনা হব শ্রীনগর। আর আমি যে ট্র্যাভেলসের সাথে যাচ্ছি সেই ট্র্যাভেলসের এই যে দেবাশিস, এই হচ্ছে দেবাশিস সরকার ওর নাম, সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ট্র্যাভেলসের সাথেই আমি এবারে যাচ্ছি। এই ট্র্যাভেলস সম্পর্কিত বিস্তারিত বিবরণ, মানে আমাদের এই ট্রিপে কত খরচ হচ্ছে, কি বৃত্তান্ত, এগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভালো ট্রিপ করাবো নিশ্চিন্ত হবে। ঠিক আছে, ভরসা করে যদি আমাদের সাথে এসে থাকেন তো ট্রিপ ভালো হবে অবশ্যই। ঠিক আছে, এবার আমরা রওনা দিচ্ছি। এখন সময় 10:40।
যাত্রা শুরুর আগে বরাবরের মতন আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেল কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপনাদের যেতে বাধ্য বা প্রভাবিত করছে না। ট্রাভেল এজেন্সি সম্পর্কিত সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। আমাদের ভ্রমণ বৃত্তান্ত দেখে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কথাবার্তা বলে যদি সন্তুষ্ট হন তবেই বুকিং করবেন। ভবিষ্যতে অনিন্দ্যস ট্রাভেলগ চ্যানেল এই বিষয়ে কোনোভাবেই দায়ী থাকবে না। পাঠানকোট থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 335 কিলোমিটার মতন। সময় লাগার কথা মোটামুটি 10 ঘন্টা মতন। এরপরে যদি রাস্তায় জ্যাম থাকে, এবং সেটা থাকেই, তাহলে আরও বেশি সময় লাগবে। আমরা প্রপারলি জম্মু দিয়ে আমরা যাচ্ছি না, আমরা জম্মু বাইপাস করে রঞ্জিত সাগর লেক, সেই রঞ্জিত সাগর লেকের পাশ দিয়ে যে রাস্তাটি, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি উধমপুরের দিকে। উধমপুর এখনও প্রায় 90 কিলোমিটার মতন দূরত্ব হবে। পাঠানকোট, জম্মু এসব জায়গাতে এখন অসম্ভব গরম, মানে টেম্পারেচার 47-48 ডিগ্রি, এইরকম গরম। এত গরম না, রাস্তায় জায়গায় জায়গায় এই মৌরি ভেজানো জল দিচ্ছে। দারুণ, মানে একেবারে মনে হচ্ছে যেন প্রাণ জুড়িয়ে গেল। টানেল শেষ হলো। রাস্তায় এক জায়গায় আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম। লাঞ্চ মানে কি, বিকেল 4টের সময়। 4টের সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে ওই সামান্য রুটি, আলু মটর, পনির এইসবই খেলাম। সেগুলোর ভিডিওতে দেখালাম না। এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগবে? মোটামুটি আরও 5 ঘন্টা লাগবে। বাবা, এই জার্নিটা কিন্তু মারাত্মক। এই পাঠানকোট থেকে শ্রীনগর পর্যন্ত এবং প্রত্যেকটা ইয়েতেই এরকম 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা অবশ্যই লাগে। সেই এই রাস্তাতেও দেখুন কেদারনাথের মতন জ্যাম। প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল। একটু একটু করে গাড়ি এগোচ্ছে, প্রায় বলতে গেলে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই দেখুন জ্যাম। এই জ্যামের ভয়টাই পাচ্ছিলাম। সেই কারণে সবথেকে ভালো হচ্ছে শ্রীনগর পর্যন্ত ফ্লাইটে চলে যাওয়া। এই যেতে গিয়ে এখন যা অবস্থা, এখন কখন গিয়ে পৌঁছাবো, 10টা 11টা কটায় গিয়ে পৌঁছাবো জানি না। এখন ঘড়িতে সময় 10টা 49 মিনিট।
এখন আমরা এসে পৌঁছালাম শ্রীনগরে। সকালবেলায় রওনা দিয়েছিলাম 10:40-এ, আর এখন 10:49। এই হলো রুম হোটেলের। এইদিকে ডাবল বেড, এখানে বালিশ, কুশন, ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে। এদিকে একটা সোফা, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল রয়েছে, আর এই দিকে আরেকটি ডিভান আছে। এই দিকে আরও দুটি সোফা রয়েছে। এইখানটাতে ড্রেসিং টেবিল, এই ওয়ার্ড্রোব, এই হলো বাথরুম। বাথরুমে এইখানে মিরর, এখানে বেসিন, এখানে মিক্সচার, এখানে বালতি, মগ রাখা রয়েছে। এদিকে কমোড, আর এইদিকে শাওয়ার। আর এদের বললো যে রানিং হট ওয়াটার সিস্টেম আছে। সব থেকে বেশি সময় আমাদের লেগেছে, আমরা এক জায়গায় সিম কেনার জন্য দাঁড়িয়েছিলাম, 8 ঘন্টা সময় সেখানে লেগেছে, কেননা আমার আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করা ছিল না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, আমি জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম। আধার কার্ডের বায়োমেট্রিকটাকে আনলক করে নিয়ে আসবেন সিম কেনার জন্য। আর এখানের থেকে যে আপনি লোকাল সিম নেবেন সেটা প্রিপেড সিমই হবে, আর সেটার জন্য আপনার লোকাল একজনের অথেন্টিকেশন লাগবে। সেটা সাধারণত ওই দোকানদারেরাই দিয়ে দেন, আমার ক্ষেত্রেও তাই দিয়ে দিয়েছেন, কিন্তু বায়োমেট্রিক আনলক লাগবে। তো আমার সেটা ছিল না, তার জন্য সমস্যায় পড়েছিলাম। তো বুবুর আনলক করা ছিল, বুবুর নামেই একটি জিও, একটি এয়ারটেলের সিম তুললাম। ওনারা বললেন যে এই দুটো লাইন এখানে সব থেকে ভালো চলে, এবং সেইখানে আমাদের কিছুক্ষণ সময় লাগলো। 300 টাকা করে লাগে, আর সিমের ডিপোজিটের জন্য বলে আমাদের কাছ থেকে নিল আরও 50 টাকা, অর্থাৎ 350 টাকা করে। তো এইসব কাণ্ডকারখানা করতে আরও 8 ঘন্টা মতন আমাদের দেরি হলো। তো যাই হোক, তারপরে এসে আমরা এখন শ্রীনগরে পৌঁছলাম। আজকের নাইট আমরা শ্রীনগরে স্টে করব, আগামীকাল নাইট স্টে করব, তারপরের দিন আমরা শ্রীনগর থেকে রওনা দেব কার্গিলের উদ্দেশ্যে। আর আজকে অনেক রাত হয়ে গেছে, তাই আর কথা বাড়াচ্ছি না। এরপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করব, আবার আপনাদের সাথে এই শ্রীনগরের বিভিন্ন জায়গা আমরা ঘুরবো, সেই জায়গাগুলি সম্পর্কে বর্ণনা দেব আগামীকাল। আজকে 1 জুন 2024 শনিবার। লাদাখ যাওয়ার পথে আমরা একদিনের জন্য রয়েছি আজকে শ্রীনগরে। শ্রীনগরে এই একদিনের অল্প সময়ের মধ্যে আমরা যে কটি জায়গা ঘোরা সম্ভব ঘুরব। শ্রীনগরে বিভিন্ন কাশ্মীরি খাবার দাবারের স্বাদ নেব, আর অবশ্যই শিকারা করে ঘুরে বেড়াবো ডাল লেকের জলে। আমরা এখন শ্রীনগর সাইট সিইং করতে বেরিয়েছি। এখান থেকে একটা অটো নিয়েছি, অটো নিয়ে শ্রীনগরের বিভিন্ন জায়গাগুলি ঘুরবো যতটুকু সম্ভব। আর অটো নেবে 1,500 টাকা। তার আগে আমরা গিয়ে লাঞ্চ করব। আমাদের এই যে ট্রাভেলসের সাথে আমরা এসেছি বেড়াতে, তাদেরও সাইট সিইংয়ের অপশান রয়েছে, তারপরে গুলমার্গ ট্রিপের অপশান রয়েছে, কিন্তু আমরা গুলমার্গে গেলাম না এই কারণে আমাদের গন্ডোলা বুকিং নেই। সেই কারণে শুধু শুধু গুলমার্গ গিয়ে যদি রোপওয়েতে চড়তে না পারি তাহলে যাওয়াটাই বৃথা। সেই কারণে আমরা গুলমার্গে গেলাম না। আর এখানে আমরা ট্রাভেলসের সাথে আজকের যে লাঞ্চ সেটাও আমরা স্কিপ করলাম, কেননা রায়কে নিয়ে এসেছি। রায় তো কিছুটা কাশ্মীরি ফুড এক্সপ্লোর করবেই, সেই কারণে আমরা বাইরেই খাবো। আগে খেয়ে নেব, তারপরে বিভিন্ন জায়গায় সাইট সিইং করব। কাশ্মীরে হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কুজিন। আর রাই আজকে আমাদের নিয়ে এসেছে এইখানে আহাদুজে, রেসিডেন্সি রোডে। আমরা আজকে আহাদুজ রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে এসেছি। আমার আহাদুজ চুজ করার একটাই কারণ এখানে বেকারি কাম রেস্টুরেন্ট আছে। তো বেকারিটা ওদের গ্রাউন্ড ফ্লোরে, আর রেস্টুরেন্ট যেখানে আমরা এখন বসে আছি ওটা ফার্স্ট ফ্লোরে। তো ইচ্ছা আছে যে আফটার লাঞ্চ একটা কিছু পেস্ট্রি বা
কোনো স্পেশালিটি ফ্রম দ্য বেকারি আমরা ট্রাই করব, তাই জন্যই এখানে আসা। আর যদি অন্য কিছু রেকমেন্ড করতে হয় ফ্রম শ্রীনগর, মুঘল দরবার, লিন্স ক্যাফে এগুলো ভীষণ ফেমাস, তো আপনারা এখানেও আসতে পারেন। আমরা আজকে অর্ডার করেছি কাশ্মীরি ওয়াজওয়ানের দুটো ডিশ, সেটা হচ্ছে রিস্তা, এটা হচ্ছে মাটন মিট বলস, আর তার সাথে আমরা চিকেন ধনিয়া কোরমা নিয়েছি। আর কাশ্মীরি নান আমি প্রথমবার ট্রাই করব। আমি অনেক শুনেছি যে মিষ্টি নান, তো আমরা বেশ সাহস করেই নিলাম, দেখা যাক কেমন লাগে মিষ্টি নান। আর আমরা শিক কাবাব নিয়েছি। শিক কাবাব আমি প্রচুরবার খেয়েছি, এটা নিয়ে আমার তো এক্সাইটমেন্ট নেই, পরের খাবারগুলো নিয়ে খুব এক্সাইটমেন্ট। This is chicken dhania korma and this is rista. This is Kashmiri. Okay. থ্যাংক ইউ। এটা হচ্ছে চিকেন ধনিয়া কোরমা, এটা হচ্ছে মাটন রিস্তা, আর ওটা কাশ্মীরি নান। দেখি কাশ্মীরি নান কেমন খেতে। কিছুর সাথে তো খেতে হবে বাবা। অবশ্যই, আগে একটুখানি এমনি খেয়ে দেখি। এর উপরে দেওয়া আছে ড্রাই ফ্রুটস, তার মধ্যে দেখতে পাচ্ছি কিশমিশ, কাজু, আনারস কেটে দেওয়া আছে, একটু দই দেওয়া আছে। বেসিক্যালি নানের মতোই খেতে, কিন্তু এই টপিংটা একটু অন্যরকম, একটু পিৎজার মতো কেটেও দিয়েছে, অদ্ভুত সুন্দর দেখতে। কেমন খাচ্ছিস বল? খুবই ভালো খাচ্ছি। আমার অনেক দিনের বেশ ইচ্ছা ছিল কাশ্মীরি ওয়াজওয়ান ট্রাই করার। আমার যে কোনো কুইজিনের হিস্টোরিক্যাল রুটস নিয়ে পড়তে খুব ভালো লাগে। যখন তাইমুর লেন ভারত আক্রমণ করেছিল, তখন উজবেকিস্তান থেকে নিজের সাথে শেফ নিয়ে এসেছিল, তাদের ওয়াজা বলতো। সেই ওয়াজারা যখন কাশ্মীরে আসলো, তারা পার্সিয়ান, আফগানি, টার্কিশ বিভিন্ন রকমের কুইজিন এর ফ্লেভার্স মিক্স করে একটা অথেন্টিক কাশ্মীরি কুইজিন তৈরি করলো। আর সেই কাশ্মীরি কুইজিনের এই 26 কোর্স রয়্যাল মিলটাকেই ওয়াজওয়ান বলা হয়। তো আমরা আজকে জাস্ট তার দুখানা ডিশ ট্রাই করছি, রিস্তা আর কোরমা, কারণ অত কিছু তো আমরা খেতে পারবো না, তো জাস্ট ফ্লেভারটা বোঝার জন্য। আমরা দুটো করছি, তার কারণ আছে, বারবার যাতে কাশ্মীর আসতে পারি তার জন্য তো কিছু রাখতে হবে, ওটা পরের বার আবার বাকি 24টা ট্রাই করবো। রাই যত ডিসকাশন করে এই খাবার দাবারের ব্যাপারগুলো নিয়ে, আমি তো আর তা করি না, আমি শুধু টেস্টটাই করি। সেই দিক থেকে আমার দারুণ লাগছে। এটাই চিকেনটা কি নরম না? আই থিঙ্ক দিস ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ডিশেস আই হ্যাভ। এত সুন্দর, এত ফ্লেভারফুল, আর কোনো স্ট্রং কিছু যে একটা কোনো ওভার পাওয়ার করছে অন্য কোনো ফ্লেভারকে, ওরকম না, একদম কিছু না। মানে ও যখন অর্ডার দিল না ধনিয়া কোরমা, আমি আবার ভাবলাম কি হবে, দেখছি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমরা যেরকম রান্না করি তার সঙ্গে এর কোনো টেস্টের কোনো সিমিলারিটিই নেই, মানে অসম্ভব সুন্দর একটা টেস্ট। আর চিকেনের টেক্সচারটা মানে তুলে একদম, মানে ধরলেই ছেড়ে যাবে, মুখে দিলেই গলে যাবে, এটাকে একদম এই ভাষায় বলা যায়, অসম্ভব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো। মোট বিল হলো 2700 টাকা, তার মধ্যে রিস্তা নিল হচ্ছে 725 টাকা, আর চিকেন ধনিয়া কোরমা সেটা নিল 600 টাকা। কাশ্মীরের বেকারি আইটেম কিন্তু অসম্ভব ফেমাস, মানে এখানে আসলে বেকারি আইটেম অবশ্যই ট্রাই করবেন। কাশ্মীরের ক্যাফে আর বেকারি কালচারটা ভীষণই ফেমাস। এখানে যেখানেই যাবেন দেখবেন ক্যাফে, বেকারি চারি জায়গায় আছে। আর চেষ্টা করবেন ড্রাই ফ্রুটস জাতীয় কোনো পেস্ট্রি বা কেক ট্রাই করতে, কারণ কাশ্মীরের তো ড্রাই ফ্রুটস অসম্ভব ফেমাস। আমরা তাই ওয়ালনাট ব্রাউনিটা ওরাই বললো ট্রাই করতে, আমরা তাই এটাই নিলাম। আর ইউজুয়াল একটা চকলেট রাখলাম, বাবার তো চকলেট ভীষণ ভালো লাগে, যত মিষ্টি হয় তত ভালো আর কি। এই ওয়ালনাট ব্রাউনিটা ওরা একটু হিট করে দিয়েছে, তো আপনি যখন এটাকে কাটবেন এরকম উজিং চকলেট লাভা বেরিয়ে আসছে। তো আমি আর মা এক্ষুনি একবার ট্রাই করলাম, কি ভালো খেতে, আমি বোঝাতে পারবো না কি সুন্দর খেতে, এরকম জীবনে খাইনি, এটা বলতে পারি। হ্যাঁ, তো ড্রাই ফ্রুটস আলা কেক, পেস্ট্রি একদম ট্রাই করা উচিত এখানে, আমি হাইলি রেকমেন্ড ইট। কত করে নিয়েছে বুবু?
এই ওয়ালনাট ব্রাউনিটা নিয়েছে 145, আর এই চকলেট কেকটা নিয়েছে হচ্ছে 180। এই আসলে না আমাদের ট্রিপের খাওয়া দাওয়া একটা আলাদা মাত্রা পায়, সব কিছুই বেশি বেশি ভালো হয়। দারুণ দারুণ খাওয়া দাওয়া সব, মানে এগুলো বোধহয় আমরা নিজেরা আসলে এত ভালো করতে পারতাম না। পন্ডিচারিতেও তাই হয়েছিল, ওখানকার যা ক্যাফেসগুলো ওগুলো তো এত সব ফ্রেঞ্চ খাবার, যেহেতু মানে ফ্রেঞ্চ নিয়ে এত কালচার করে, আমি ওখান থেকে ফোন করতাম, এই নাম তুই বল কোনটা খাবো, ও ওখান থেকে সাজেস্ট করে দিত যে এইটা খাও। দেখা যাক আর কি কি হয়। আমরা এখন এসেছি শঙ্করাচার্যের মন্দিরে। শ্রীনগরে আপনি সাইট সিইংয়ের জন্য যে অটোটি নেবেন সেই অটো করে কিন্তু মন্দির পর্যন্ত আসা যাবে না। সেই অটো এসে আপনাকে ডাল লেকের ধারে একটি জায়গায় দাঁড় করাবে, সেখান থেকে টেম্পু ট্রাভেলার যে গাড়ি, সেই টেম্পু ট্রাভেলার গাড়িতে করে আপনাকে মন্দিরের 2 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবে। সেই 2 কিলোমিটার আগের থেকে আবার রয়েছে অটো, সেই অটোতে করে আপনি এসে পৌঁছাবেন এইখানে এই শঙ্করাচার্যের মন্দিরে। এখানে বলল যে 290টা সিঁড়ি পার করে ওপরে উঠতে হয়। আর এই টেম্পু ট্রাভেলার গাড়িতে আসা যাওয়ার জন্য নেয় জনপ্রতি 100 টাকা করে। ওই যে গাড়িতে আপনি আসবেন সেই গাড়িতেই যে ফেরত যেতে হবে তা নয়, অন্য গাড়িতেও যেতে পারেন। আর অটোও নেয় হচ্ছে 100 টাকা, মানে অটো নেয় মোট 100 টাকা। তার মানে আমাদের 3 জনের জন্য লাগলো 300 টাকা এবং অটোর জন্য 100 টাকা, 400 টাকা দিয়ে আমরা এখানে এসে পৌঁছলাম। শঙ্করাচার্যের এই মন্দিরটি প্রকৃতপক্ষে একটি শিব মন্দির। 8ম শতকে আদিগুরু শঙ্করাচার্য তিনি এই কাশ্মীরে আসেন এবং এখানে এই মন্দিরটি স্থাপন করেন। আর এই মন্দিরের ওপর থেকে সম্পূর্ণ শ্রীনগর শহরের দৃশ্য দারুণ সুন্দর দেখা যায়। গোল্ডেন হয়ে যাচ্ছে, পুরো মন ভরে যাচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি নিশান্তবাগ মুঘল গার্ডেনের দিকে। শ্রীনগরের একটি অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ নিশাতবাগ। নিশাতবাগ আনন্দের বাগান নামেও পরিচিত। এটি শ্রীনগর তথা কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান। সবথেকে বড় বাগানটি হল শালিমার বাগ।
1633 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানের ডিজাইন এবং নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহান এটিকে এতটাই পছন্দ করেছিলেন যে তিনি আসিফ খানের কাছে 3 বার তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। শাহজাহান মনে করেছিলেন যে তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আসিফ খান এই বাগানটি তাকে দান করবেন, কিন্তু তা না হওয়ায় শাহজাহান কিছু সময়ের জন্য এই বাগানের জল সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আসিফ খানের এক ভৃত্য আদেশ অমান্য করে বাগানে জল সরবরাহ শুরু করেন। তবে শাহজাহান যখন এই ঘটনার কথা শুনলেন তখন কিন্তু তিনি তার আদেশ অমান্য করার জন্য ক্ষুব্ধ হননি, বরং তার প্রভুর প্রতি ভৃত্যের এই আনুগত্যের প্রশংসা করেছিলেন এবং বাগানে সম্পূর্ণ জল সরবরাহের আদেশ দিয়েছিলেন। এখন সন্ধে হয়ে যাচ্ছে, এখন চলো শীতকালে আরেকবার আসবো কাশ্মীরে, তখন রাইকে ছাড়া রাই থাকবে না। কি আপত্তি? একটু মন খারাপ করে বলছে, কেননা রাইয়ের যে কটা ড্রিম ডেস্টিনেশন তার মধ্যে কিন্তু এই কাশ্মীরও একটা, তাই না? হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমি ওই ডাল লেকে একটুখানি শিকারা রাইড করলে খুশি হয়ে যাব। চল গিয়ে সন্ধ্যেবেলায় এখন শিকারা রাইড করি ডাল লেকে। এখন আমরা শিকারা রাইড করার জন্য এসেছি। এখানে অনেকগুলি ঘাট রয়েছে, তো আমরা 10 নম্বর ঘাট থেকে শিকারা রাইড করছি। দরাদরি ভালোই চলে, যে যেরকম পারে সেরকম নেয়। তো আমরা অনেক দরাদরি করার পরে ঠিক হলো যে 1 ঘন্টায় এখানে 4টে কি 5টা স্পট দেখাবে, আর দেখাবে যে সেখানে এক জায়গায় হ্যাঁ তাতে নেবে হচ্ছে 1200 টাকা। এই হচ্ছে মোটামুটি ঠিক। এ আবার অল্প অল্প বাংলাও বলে। একদম ভালো লাগবে, হ্যাঁ একদম ভালো লাগবে। তো अच्छी तरह से घुमाना हम लोगों को। चलिए আমরা শিকারায় উঠে বসে গেলাম। 1 ঘন্টা ঘোরাবে, নেবে হচ্ছে 1200 টাকা। বললো 4টে স্পট না 5টা স্পট দেখাবে, জানি না কটা স্পট শেষ পর্যন্ত দেখায়। এখানেও মা আর মেয়ে একদিকে আর আমি আলাদা। আমাকে তোর মায়ের পাশে বসতে দে। মা আমাকে বলেছে তোমাকে একা ফেলে দিতে। মা বলেছে আমাকে একা রাখতে, বলেছে আমাকে মায়ের পাশে বসতে, আর বলেছে তোমার আলাদা বসতে। इसमें 11 मसाला कितना करके 50 रुपीज करके काश्मीरी कावा। ডাল লেকে বসে এদিকে সানসেট হচ্ছে, এদিকে কাশ্মীরি কাওয়া। कैसा है? बहुत बढ़िया, यहाँ का ट्रेडिशन एकदम बालू से। बहुत अच्छा लगा। बालू से। क्या नाम है आपका? साहिल। সাহিল। আচ্ছা আচ্ছা, দারুণ। সানসেটের সময়তে ডাল লেকে শিকারা রাইড করার একটা আলাদা মজা রয়েছে। দিনের বেলাতেও করতে পারেন, সকালের দিকেও করতে পারেন, কিন্তু যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় ডাল লেকের যে কি অপরূপ দৃশ্য হয়, মানে যারা করেছেন তারা জানেন। প্রচুর মানুষ কাশ্মীরে ঘুরতে আসেন এবং এই দৃশ্য নিশ্চয়ই অনেকেই উপভোগ করেছেন। কি শিকারা পাইছিস? দেখো সব শিখে গেছে। এই যে আমার সামনে এই যে জায়গাটি, এই জায়গাটিকে এনারা বলছেন যে এটিকে বলে গোল্ডেন ডাল লেক। এইখানে আগে লোকে বিভিন্ন মানত করতো এবং মানত করার সময় নাকি এখানে সোনার জিনিস ফেলতো, তার জন্য বলা হয় গোল্ডেন লেক। আবার এখন এই যে সানসেটের সময়, এই সময়টায় এখানে জলের রং পুরো সোনার মতন হয়ে যায়, এই কারণে এই জায়গাটাকে গোল্ডেন ডাল লেক বলে।
অবশেষে জায়গা পেয়েছি। ও কি শিকারা রাইড না করলে কিন্তু কাশ্মীর আসা বৃথা। সত্যি তাই। একটু পরে এই হাউস বোট গুলোতে আলো জ্বলে উঠবে। এই সামনে এখন আমরা ফ্লোটিং মার্কেটের দিকে যাচ্ছি। চায়, কফি, ম্যাগি সব কিছু মিলতা হ্যায়। ফ্লোটিং মার্কেটে দুপাশে যা চাইবেন আমার তো দেখে মনে হচ্ছে তারই দোকান রয়েছে। সামনের আকাশটা দেখ রাই, কি অসাধারণ দেখতে লাগছে, পুরো পিঙ্ক হয়ে গেছে, অদ্ভুত সুন্দর লাগছে। তো এই দৃশ্য ভুলবার নয় সত্যি, এই জন্যই লোকে বারবার কাশ্মীরে আসে। রাই তো ভেনিসে চড়েছিস গন্ডোলাতে, সেটা ভালো না এটা ভালো? না মানে এটা আমার অনেক বেটার লাগছে। আমি জানি না, আমার মনে হয়নি ভেনিসের গন্ডোলা থেকেও কিছু বেটার হবে, কিন্তু আমার এটা অনেক বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর, আর এত কালারফুল চারিদিকটা, মানে বিউটিফুল লাগছে। আর ওখানে যে পাহাড়গুলো পেছনে ছিল অসম্ভব ভালো লাগছিল। এই দিকটাতে পুরো ভেজিটেবল গার্ডেন, এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়, এখানকার গ্রামের লোকেরা চাষ করে। ये 1.5 फुट पानी का नीचे है और बाकी ऊपर है, इसको फ्लोटिंग लैंड कहते हैं। सर देखो ये क्या है? अच्छा ये सब ये फ्लोटिंग लैंड पर हुआ है सब्जी। यहाँ पे नेचर होता है शहद डाल के, ये देखोगे आप, अगर इस पे चढ़ोगे ना घुटनों तक पानी आ जाएगा सर। ये पूरा फ्लोटिंग है। खाली 1.5 रहेगा पानी के नीचे, खाली 1.5 नीचे और कुछ नहीं रहेगा। देखो है कुछ अंदर से नहीं है। का नाम क्या है? अहमद। अहमद यस सर। चलो आपसे रिक्वेस्ट है, इंशाल्लाह जब वापस जाओगे फैमिली फ्रेंड्स को इनवाइट करना कश्मीर आने के लिए। और आपका नाम भी, नंबर भी डाल दो। कोई बात नहीं, माय नंबर इज 7006797359। प्लीज कम टू कश्मीर हबीबी। আমরা আমাদের শিকারা রাইড শেষ করে এইমাত্র ফিরে আসলাম, আর এই দিকে ডাল লেকের জলে এইরকম অসাধারণ সূর্যাস্ত হচ্ছে। ঠিক এই সময়টাতেই শিকারাতে রাইড করবেন, মানে যে সময় সূর্য অস্ত যাবে সেই সময় দেখবেন যে কি অসাধারণ লাগবে। আমরা দারুণ দারুণ এনজয় করেছি। আর আমাদের এই একদিনের ছোট্ট করে শ্রীনগর ট্রিপ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। আগামীকাল থেকে আমরা শুরু করব আমাদের লাদাখ ভ্রমণ।